জীবন মানে কিছুটা কান্না, কিছুটা হাসি, বাকিটা হচ্ছে অভিনয়। সব না পেলেও যতটুকু পেয়েছি এতটুকুই বা কজন পায়। এই চিন্তাধারা যাদের মনে থাকে, এই কষ্টের পৃথিবীতে তারাই শুধু সুখী হয়। তাদের কাতারে কিন্তু আমি নিজেকেই রেখেছি, কারণ আমি আমাকে অনেক বেশি সুখী মনে করি। আলহামদুলিল্লাহ, জীবন সঙ্গী হিসেবে যাকে চেয়েছি তাকে পেয়েছি। সে যথেষ্ট চেষ্টা করে আমার আবদার পূরণ রাখার, আমাকে একটু ভালো রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমার চাঁদের মতো ফুটফুটে একটা সন্তান আছে, যে আমার সাজানো গোছানো সংসারটাকে আলোকিত করে রেখেছেন, পরিপূর্ণতা দান করেছেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরাইয়া নিয়াজ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজকের ব্লগটা আমি রাত থেকে শুরু করছি। এখানে হচ্ছে আমার হাজব্যান্ড পুরি নিয়ে আসছিল একটু, যেহেতু মেঘলা ওয়েদার। দেখো রাতের দৃশ্যগুলো কত ভালো লাগছিল জানালা দিয়ে আকাশ দেখতে। আমি আমার হাজব্যান্ড আমরা দুজনেই আকাশ দেখতে ভীষণ পছন্দ করি। মাঝে মধ্যে তো আমাদের রাত 3টা 4টাও বেজে যায় আকাশ দেখতে দেখতে, কফি খেতে বা চা খেতে খেতে, গল্প করতে করতে। আর এইরকম ওয়েদারে আমরা সবসময় দুজন দুজনের কাছাকাছি থাকতে বেশি পছন্দ করি, সেটা হোক বাসায় বা বাইরে, বেশ ভালো লাগে উপভোগ করতে। তো আজকে আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি চলে আসছে এরকম সুন্দর ওয়েদারে। একসাথে আজকে আমরা ডিনার করব, নাস্তা খাবো, মানে চা খাবো আর কি, সন্ধ্যার। বেশ ভালো লাগছিল আমার। আমার যে সকল মিষ্টি আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখা শুরু করেছো, লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক করে দিও আর মিষ্টি একটা কমেন্ট করে দিও। আর যারা আজকে প্রথম ভিজিট করছো তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো যেটা বলছিলাম, আমার হাজব্যান্ড কিন্তু আজকে জলদি জলদি চলে আসছে, একসাথে সন্ধ্যা নাস্তা করবো, খুব এক্সাইটেড লাগছিল। আর এখানে হচ্ছে এগুলো শিরিনসের পিঠা, আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম অনেক আগেই বানিয়ে। অনেক দিন এই পিঠাগুলো খাওয়া হয়েছে, বাট লাস্টে শুধু ভাঙাচুরা কিছু জমা ছিল, তো ওইগুলো আর খাওয়া হচ্ছিল না। আমার হাজব্যান্ড বলছিল তো ওইগুলো আমাকে বেঁচে দাও, ও কিন্তু ভীষণ পছন্দ করে এই পিঠাটা। আর এই তো পাশে চুলাতে আমি চা বসিয়ে জালটা একটু কমিয়ে দিয়েছি যাতে শুকিয়ে না যায়। আজকে মজাদার একটা চা বানাবো, একদম মালাই চার মতো। আর এদিকে আমি ভাজাভাজির কাজগুলো করে নিচ্ছিলাম। দেখো আমার পিঠাগুলা, মানে নিচের অংশগুলা সব একদম ভেঙে একাকার হয়ে গিয়েছে, চানাচুরের মতো গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। এদিকে আমার হাজব্যান্ডও কিন্তু কিছু নাস্তা নিয়ে আসছিল বাইরে থেকে, তো ওইগুলোও অ্যাড করব সন্ধ্যা নাস্তায়। আর আমার বেবিটাও আজকে ভীষণ এক্সাইটেড, তার বাবা তাড়াতাড়ি চলে আসছে, বাবার সঙ্গে খেলতেছে আর আমি হচ্ছে নাস্তা বানাচ্ছিলাম। আমাদের সংসারটা যদিও খুব ছোট, খুবই সামান্য, অনেকের কাছে কিছুই না এটা, বাট আমাকে আল্লাহ যা দিয়েছে তাতেই আমি অনেক বেশি হ্যাপি, অনেক বেশি নিজেকে সুখী দাবি করতে পারি। সেটার একটাই কারণ, আমাদের বন্ডিং খুবই ভালো, আমাদের সংসারে কোনো ঝামেলা নেই, কোনো অশান্তি নেই, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের চাহিদা খুবই সীমিত। এটাই হয়তো বা আমাদের সংসারে সুখ এবং শান্তি থাকার অন্যতম কারণ হতে পারে। তারপরেও কিছু কিছু ব্যক্তিগত বিষয় তো থেকেই যায়, সেগুলো না বললেই নয়। এনিওয়ে, অনেক কথা বলে ফেলেছি। ফাইনালি দেখো আমি হচ্ছে এই তো নাস্তা রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে চপ আরও বেশি ছিল, মানে আমার হাজব্যান্ড একটা দুইটা খেয়েছে, আমার ছোট্ট পাখিটা ওই যে দেখো আবার নিতে চলে আসছে, ও খাচ্ছে মানে নিয়ে নিয়ে, তাই কমে গিয়েছে। তো নাস্তা রেডি করে রাখছি, তো নিদের বাবা বলতেছে বেডরুমে নিয়ে আসো, মানে হচ্ছে রুমে নিয়ে আসো, আমরা এখানে বসেই খাবো আকাশ দেখতে দেখতে। মেঘলা ওয়েদার দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার বাসা থেকে জানালা দিয়ে শুয়ে শুয়ে কিন্তু অনেক সুন্দর দৃশ্য দেখা যায়। তাই তো এই তো আমরা নাস্তা করতে বসে গিয়েছি। এখন সন্ধ্যা নাস্তা করে একটু মজা করব, তিনজনে মিলে খেলবো, দেন হচ্ছে রাতে খাবার রান্না করব। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আজকে রাতে তাকে খিচুড়ি রান্না করে খাওয়াবো, বাট খিচুড়ি রান্না করতে যে এত বড় লজ্জায় পড়বো সেটা বুঝতেই পারিনি। এদিকে আমের আচার বানানোর জন্য আমগুলাকে কেটে আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছি। আমি কিন্তু আচার বানাতে খুব বেশি পারদর্শী নয়, মোটামুটি পারি, বাট আজকে কেমন হবে জানি না। কিন্তু আচার বানাতে এসে এরকম পরিস্থিতিতে পড়বো, মনটাই খারাপ হয়ে যাবে, সেটা কিন্তু বুঝতেই পারিনি। সো তোমরা দেখতে থাকো, তোমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা তো শেয়ার করছি। এটা হচ্ছে মেবি ডাবরি বলে এটাকে, আমি শিওর বলতে পারছি না। তো এটা দিয়ে হচ্ছে একটা সালাড বানাবো আমার হাজব্যান্ডের জন্য, তাই এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ দিয়ে। আর এদিকে আমের আচারের জন্য আমি সরিষা নিচ্ছিলাম, কারণ সরিষা তো লাগবে। এটাকে ধুয়ে আমি একটুখানি রেখে দেবো আর কি, হচ্ছে তোমার বাটির মধ্যে করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। যেহেতু এই সরিষাটা আমি বাড়ি থেকে নিয়ে আসছি, মানে আমার মা দিয়েছে, একদম ফুল ফ্রেশ ছিল, তাই আর এটাকে বাছতে হয়নি। আমি সরাসরি ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি, কারণ যদি পড়ে যায় তাহলে তার তুলতে পারবো না, যেহেতু ছোট ছোট জিনিস। তাই এটাকে ছাঁকনির মধ্যে রেখে ধুয়ে দেন হচ্ছে একটা বাটির মধ্যে পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো, যাতে পরবর্তীতে আমার উঠাতে বা পড়ে গেলে তুলতে সমস্যা না হয়। আর এইভাবে রাখলে কিন্তু পড়বেও না, আমি যতটুকু জানি। বাট মাঝে মধ্যে কিন্তু আমি সবসময় এইভাবেই রাখি, এই কাজটা করি, এইভাবেই ভিজতে থাকবে এটা। এদিকে আচারের জন্য আমি একটু শুকনা মরিচও বেছে নেব, কারণ একটা আচার বানাবো টক মিষ্টি ঝাল, মানে কিছুটা গলে যাবে কিছুটা আস্ত থাকবে এই টাইপের। আর আরেকটা আচার বানাবো শুধুই তেলে ডুবিয়ে রাখার জন্য। তো ওই আচারটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর এদিকে একটা চাটনিও বানাবো, মানে 3 রকমের আচার বানাবো। তো আজকে
দেখা যাক কতদূর পারি। তোমরাও দেখতে থাকো। ভয়েসটা যেহেতু পড়া দিচ্ছে আমি কিন্তু জানি আমার আচারের কি কোয়ালিটি হয়েছে। মন খারাপ নিয়ে কিন্তু ভয়েসটা দিতে হচ্ছে। তো একটু পরে তোমরাও দেখতে পারবা। আর এদিকে হচ্ছে পাঁচফোড়নটাও আমি হচ্ছে ভেজে নিয়েছিলাম। এটাকে হচ্ছে ব্লেন্ডারে দিয়ে একদম গুঁড়া করে নেব ফাঁকি করে। পাঁচফোড়ন কিন্তু আমি আস্ত খেতেই পারি না। আমার দাঁতের নিচে পড়লে আমার কেন যেন খুব বমি, বমি লাগে, মানে ভালো লাগে না স্মেলটা। তাই আমি এভাবেই একদম ফাঁকি করে দিয়ে থাকি। এদিকে ডাবরিটা আমি সামান্য তেলে রান্না করে নিচ্ছিলাম। সরিষার তেলে একদম সামান্য দিয়েছি। একটুখানি হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর হচ্ছে একটু হচ্ছে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দেন এটাকে আমি বানিয়ে নেব। যেহেতু এটাকে আমি সালাড করব, তো এটার সঙ্গে আর পেঁয়াজ টেয়াজ কিচ্ছু অ্যাড করব না। সব কিছু পরবর্তীতে অ্যাড করে নেব খাওয়ার আগে। তো এটাকে বানিয়ে দিয়ে দেন হচ্ছে তো রান্নাবান্না আছেই। আর এদিকে কিন্তু আমার হাসব্যান্ডকে খুব বড় গলা করে বলেছি আজকে তোমাকে খিচুড়ি খাওয়াবো। তাও হচ্ছে ভুনা খিচুড়ি মাংস দিয়ে। মাংসও কিন্তু ভিজিয়ে নিয়েছি আমি। তো মাংস ভিজিয়ে সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে আমের আচারগুলা মানে বানাবো। আর এটা যেহেতু মুরব্বা বানাবো তাই একটু কাঁটা চামচ দিয়ে কেটে নিচ্ছিলাম। তো আমার হাসব্যান্ড কিন্তু আমাকে অনেকগুলা কেচে দিয়েছে। এরকম কয়েকটা বাকি ছিল। আমি বললাম তুমি ভেবিকে সময় দাও, বাকিটা আমি করে নিচ্ছি। আমার ছোট্ট সোনাটাও বায়না করছিল সে করে দিবে। এটার জন্যই মূলত হচ্ছে নিয়ে আসা। বাই দ্য ওয়ে আজকে কিন্তু ঘুম থেকে উঠে আমি ভয়েসটা দিচ্ছি। তোমরা আমার ভয়েসটাকে প্লিজ ইগনোর করো। জানি ভালো লাগবে না শুনতে। কেউ কিছু মনে করো না। তো এই তো আমি সবগুলাই কিন্তু একে একে কেচে নেব কাঁটা চামচ দিয়ে এরকম করে। কারণ যেহেতু মুরব্বা বানাবো আর কতটুকু হবে আমি জানি না। আসলে আমগুলো না অনেকটা কালার চলে আসছে। মনে হচ্ছে কয়েকদিন রাখলেই পেকে যাবে। এরকম একটা সিচুয়েশন ছিল আমগুলার। এটা কি আসলে গলে যাবে কিনা বা কালার হবে কিনা, এটা নিয়ে কিন্তু আমি বেশ কনফিউশনে ছিলাম। মানে যখন এগুলা কেছিলাম দেখো আমগুলা প্রায় পেকে গিয়েছে, এরকম একদম হলদে হয়ে গিয়েছে। আর কিছু তো নরমও হয়ে গিয়েছিল। তো আমার হাসব্যান্ড বলছিল দেখো এটা মনে হয় গলে যাবে, যে এরকম একটা অবস্থা। এইদিকেও হচ্ছে আমি তো আচার বানানোর জন্য আরেকটা আম সেটাও কিন্তু ধুয়ে সুন্দর করে ঝরঝরা করে শুকিয়ে নিয়েছি। আর এখানে পোলাও চাল নিয়েছিলাম মানে হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য। তো বাই দ্য ওয়ে খিচুড়ি কিন্তু রান্না করতে পারিনি। সব কিছু গুছিয়ে দেখলাম আমার ডালই নেই, আমি কিভাবে খিচুড়ি রান্না করব। আর ডাল যে শেষ হয়ে গিয়েছে সেটা আমার হাসব্যান্ডকে জানাতেও আমি ভুলে গিয়েছিলাম। দেন তো খুব লজ্জা পাচ্ছিলাম। আমার হাসব্যান্ড আমাকে খেপাচ্ছিল, আমাকে নাকি খিচুড়ি খাওয়াবে, কোথায় তোমার খিচুড়ি। তো দেন ভাবলাম ঠিক আছে তোমাকে খিচুড়ি না খাওয়াতে পারি, খিচুড়ির থেকেও মজাদার একটা খাবার তোমাকে খাওয়াচ্ছি। যেই বাবা সেই কাজ। প্ল্যান চেঞ্জ করে ফেললাম। দেন হচ্ছে এখানে একটু বাদাম ভিজিয়ে নিয়েছিলাম যেহেতু আমার বাদামটা লাগবে যে আমার প্ল্যান বিতে। প্ল্যান এ তো শেষ হয়ে গেল ডালের জন্য, যেহেতু প্ল্যান বি শুরু করেছি। দেখা যাক এই রান্নাটা কেমন হয়। তো এই তো এখানে বেরেস্তা করার জন্য অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ডকে বলছিলাম তোমাকে খিচুড়ির থেকেও মজার খাবার খাওয়াবো। আর ও তো একটু পরপর রান্না করে এসে আমাকে খাওয়াচ্ছিল। এত সুন্দর ওয়েদারে তুমি আমাকে খিচুড়ি না খাইয়ে কী খাওয়াবা এগুলা। আমি তো কাওয়া বিরিয়ানি খাবো না, মানে হচ্ছে মুরগির মাংস দিয়ে যদি কখনো আমি বিরিয়ানি রান্না করি ওইটাকে কাওয়া বিরিয়ানি বলে দুষ্টামি করে। তো আমি বলছিলাম যে তোমাকে আজকে আমি কাওয়া বিরিয়ানিও খাওয়াবো না, অন্য কিছু খাওয়াবো। তো আমার হাসব্যান্ডও কিন্তু একটু এক্সাইটেডও ছিল যে তুমি কি খাওয়াবো নামটা বলো। তো আমি বললাম নাম বললে হবে না, তুমি দেখতে থাকো। তুমি যাও বাচ্চাকে সময় দাও, আমি রান্না করে তোমাকে দেখাচ্ছি। তো এদিকে আবার একটু বাদামও বাচ্ছিলাম, ওনা বুঝতে পারছিল না যে তুমি আমাকে কি আজে বাজে কী খাওয়ায় আমার পেটটাকে নাকি নষ্ট করে দাও আল্লাহই জানে। আমরা হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকলে কিন্তু প্রচুর মজা করি, অনেক গল্প করি, অনেক মারামারি করি, দুষ্টামি করি, অনেক কিছু করে থাকি। যাই হোক সেগুলো অফ ক্যামেরাতে চলে, অন ক্যামেরায় শো অফ করার মতো কোনো ইচ্ছাই নেই। আলহামদুলিল্লাহ আমাদের খুনসুটি ভালোবাসা সব কিছু মিলিয়ে আমাদের সংসারটা দারুণ যাচ্ছে। দোয়া করবেন সবাই যেন এরকমই ভালো যায়। বাই দ্য ওয়ে আমার কিন্তু হচ্ছে বেরেস্তা করা হয়ে গিয়েছে, বাদাম ভাজাটাও হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি মাংসের জন্য মশলাটা কষাবো। এখানে হচ্ছে 2 টেবিল চামচের মতো আদা পেস্ট দিয়ে দিব আর 1.5 টেবিল চামচের মতো হচ্ছে আমি রসুন পেস্ট দিয়ে দেবো। রসুন পেস্ট অবশ্য 1.5 টেবিল চামচই হয়ে যাবে, বেশি দিতে হবে না। আমি যতটুকু চিকেন নিয়েছি সেটার জন্য কিন্তু এই পরিমাণটাই পারফেক্ট আছে। তো এই তো একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব মশলাটা। দেন হচ্ছে বাকি মশলাগুলো আমি একে একে অ্যাড করে নেব। এই রান্নাটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের সঙ্গে অনেকটা চ্যালেঞ্জ করেই রান্না করতেছি, যেহেতু তাকে খিচুড়ি খাওয়াতে পারিনি, লজ্জায় পড়ে গিয়েছিলাম। তো এটা তোকে মজা করে রান্না করতেই হবে, তাই কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে রান্না করছিলাম। এখানে শুকনা মশলা অ্যাড করে নিয়েছিলাম, একটুখানি হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়েছিলাম। দেন নেড়ে চেড়ে মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে যে বাদামটা বেটে রেখেছিলাম মানে ভিজিয়ে নিয়েছিলাম ওটা হচ্ছে পাটার মধ্যে আমি বেটে নিয়েছি। দেন ওটাকে এখন অ্যাড করে দিব। খুব ভালো করে মশলার সাথে এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। বাদাম বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে একটু পানি দিয়ে দিব আমি, পানি দিয়ে দেন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আসলে মশলাটা যত সুন্দর করে মানে ভালো করে কষানো হয় খেতে কিন্তু ততই বেশি মজা লাগে, সেটা যে রান্নাই হোক না কেন, মাছ মাংস বা যাই বলেন না কেন। তো আমি চিকেনের টুকরাগুলোও দিয়ে দিয়েছি, এগুলাকে এখন একটু সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে অ্যাডজাস্ট করে নেব।
বাই দ্য ওয়ে, আমার যেই সকল মিষ্টি আপুরা এবং ভাইয়ারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন বাট লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আর আজকে যারা প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। তো প্রথম যে ঢাকনাটা নিয়েছিলাম ওটা তো হচ্ছিল না, মানে একটু বড় হয়ে যাচ্ছিল। আর এদিকে দেখো আমার চিকেনটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছিল, মানে নিচ দিয়ে লেগে। তো কতটা পানিও বের হয়েছে চিকেনে, আমার এক্সট্রা আর কোনো পানিই দিতে হবে না, এটাতেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। তো এই তো আমি রান্না তো করে নিচ্ছিলাম, মানে খুব মনোযোগ দিয়ে। আর রাইসটা তো আগেই বানিয়ে নিয়েছি। দেন আমি এখানে 1.5 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। এটা কিন্তু গরম করা ছিল, মানে জাল করা, একদম ঘন দুধ ছিল, তাই 1.5 কাপে দিয়েছি, বেশি দেইনি। তো এই তো আমার কিন্তু মোটামুটি চিকেনটা হয়ে গিয়েছে। আর এখানে আমি লবণটাও কিন্তু দেখে নিয়েছিলাম, মানে সব কিছু ঠিক আছে কিনা, যেহেতু হাজব্যান্ডের সঙ্গে চ্যালেঞ্জ করে বানাচ্ছি তাকে খাওয়ানোর জন্য। সো সব দিকে একটু নজর তো রাখতেই হবে। আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো আমি রাইসটাও দিয়ে দিয়েছি। আর এখানে একটু ফুড কালার আমি ইউজ করেছি, এটা হচ্ছে ইয়েলো ফুড কালার, রেডম্যানের সেমি জেল কালারটা, যেটা আমি কেক বানানোর ক্ষেত্রে ইউজ করে থাকি, ওটাই দিয়েছি যাতে মানে ভাতটা একটু ভালো লাগে দেখতে আর কি, কালারফুল হয়। বিশেষ করে এই খাবারটা কিন্তু বাসমতি চাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমার যেহেতু ছিল না, আমি পোলাও চাল দিয়ে রান্না করছি, বাট এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে পোলাও চাল ছোটো ছোটো বলে মানে রাইসটা ওইভাবে চোখে লাগে না, এটাই মানে হচ্ছে কি বলে ডিফারেন্ট, আর কিন্তু সবই একই রকম থাকে। তো ফাইনালি আমি চিকেনটা কিন্তু খুব ভালো করে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে রাইসগুলাকে একদম সব মানে দিয়ে দিব অ্যাডজাস্ট করে চারপাশে, যাতে সমানভাবে পড়ে, মানে রাইসটা দিয়ে যেন আমি মাংসটা ঢেকে দিতে পারি। আর আমার রাইসটাও কিন্তু যথেষ্ট ঝরঝরা হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু রাইসটার মানে একটা টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে যখন রাইসটা করবে অবশ্যই একটুখানি মানে তেল দিয়ে দিবে। আর অবশ্যই লবণটা আগেই দিয়ে নিতে হবে মানে পানির মধ্যে, তাহলে কিন্তু ঝরঝরা হবে। আমি কিন্তু এখানে 95%-এর মতো কুক করে নিয়েছি, মানে আমার পুরোপুরি কিন্তু রাইসটা হয়ে গিয়েছে, তারপরে দেখতে পেয়েছি কতটা ঝরঝরা ছিল। আর আরেকটা টিপস হচ্ছে, আমি যখন রাইসটা প্রথম মানে হাঁড়িতে দিয়েছি তখন কিন্তু আমি একটু ঘি দিয়ে নিয়েছিলাম, যাতে নিচটা লেগে না যায়। ঘি দিয়ে দিলে কিন্তু তোমার নিচটা কখনোই লেগে যাবে না, মানে পুড়ে যাবে না। আর আমি উপরেও কিন্তু একটু ঘি দিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি এটাকে আধা ঘন্টার মতো দমে রাখবো। আর এই পাতিলগুলো কিন্তু খুব একটা মোটা হয় না, মানে আর আমি নিচে কিন্তু কোনো স্টোক ইউজ করিনি। তো আমার কিন্তু খাবারটা একদমই লেগে যাবে না, একদম পারফেক্ট হবে। আর উপরে আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে বেরেস্তা, বাদাম, কিশমিশ দিয়ে আমি আধা ঘন্টা পরে এটাকেই তো নিয়ে আসছি দেখো সার্ভ করার জন্য। তো আমার হাজব্যান্ডকে ডাকলাম যে ঢাকনাটা তোলো, সে তো গরমের জন্য ধরতে পারছিল না। দেখো কতটা সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা গ্রান বের হয়েছিল। এখানে আমার হাজব্যান্ডের ভয়েসটা রাখতে পারলে বেশ ভালো লাগতো, বাট অনেক ফানি হয়ে যেত, তাই রাখিনি। ও এত সুন্দর একটা শব্দ করছিল, মানে এত মজার একটা ঘ্রাণ বের হচ্ছিল। এনিওয়ে, তো রাত তো অনেক হয়ে গিয়েছে, আমার বেবিকে খাবারটা দিয়ে দিচ্ছি, মানে আমার হাজব্যান্ড খাইয়ে দিবে। দেন আমরা দুজনে একসঙ্গে পরে খেয়ে নেব। দেখো কতটা ঝরঝরা আর পারফেক্ট হয়েছে। এটা বানানোর সময় কিন্তু প্রতিটা মুহূর্তে আমার হাজব্যান্ড আমাকে খাওয়াচ্ছিল, বাট যখন স্মেলটা পেয়েছে আর এটার টেক্সচারটা দেখেছে, সে কিন্তু একদম পুরাই ফিদা হয়ে গিয়েছে যে আসলেই তো এত মজার খাবার। তো সে আবদার করেছে আমি মাঝে মধ্যে যেন তাকে এভাবে রান্না করে দিই, তো আমিও রাজি হয়ে গিয়েছি। যাই হোক, তো আমি বললাম তুমি একটু গরম গরম খেয়ে নাও, ভালো লাগবে। বাট সে তো আমাকে ছাড়া কখনোই খায় না। তো মেয়েকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেন হচ্ছে আমরা দুজন আরাম করে বসে বসে খাবো। তার আগেই তো আমার আমের আচারগুলোও তো বানাতে হবে। আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে তো খাওয়াচ্ছে, আর আমি এর মধ্যেই ভাবতেছি আচারগুলো বানিয়ে ফেলবো। দেখো আমগুলো কিন্তু একদম লাল হয়ে গিয়েছে, মানে পেকে গিয়েছে মনে হচ্ছে এরকম। তো আমার হাজব্যান্ড বলছিল আচারগুলো মনে হয় গলে যাবে। তো আসলে হয়েছেও তাই, মানে এত কষ্ট করে বানাচ্ছিলাম। যাই হোক, মানে বসাইছি, বানাইতেছি এতটা খেয়াল করে। আর যেহেতু আমের আচারে তো পানি তো একদমই মানে দেওয়া যাবে না, তবুও যতটা সম্ভব আমি আমগুলাকে কিন্তু শুকিয়ে নিয়েছিলাম, মানে অনেক আগেই একদম ঝরে পানি শুকায় গেছে। আর এদিকে মুরব্বা বানানোর জন্য আমি চিনিও নিয়ে নিয়েছি পরিমাণ মতো। চিনিতে কিন্তু আমি খুব বেশি একটা পানিও অ্যাড করিনি, কারণ আমগুলা যেহেতু একটু মানে বললাম যে তা নরম ছিল, দেখতে মনে হচ্ছিল যদি গলে না যায়, এজন্য এত টেকনিক করে বানানো। বাট শেষ পর্যন্ত কিন্তু গলেই গিয়েছিল, আমার কোনো টেকনিকই কাজে লাগেনি। তো মাঝখানে আমি একটা বোকামি করেছি, মুরব্বাটা না 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, মনে হচ্ছিল অল্প পানি দিয়েছি যদি না হয়, কিন্তু মুরব্বাটা গলে একদম কি বলবো হালুয়া হয়ে গিয়েছে। আর আমের আচারটা কিন্তু আমার পারফেক্টই ছিল, মানে আমি যেরকম চেয়েছিলাম, আমার হাজব্যান্ড যেরকম পছন্দ করে, কিছু গলে যাবে, কিছু ভেঙে যাবে, কিছু আস্ত থাকবে, আমের আচারটা একদম পারফেক্ট হয়েছিল। আর এখানে কিন্তু আমি সব শুকনা মশলাগুলো দিয়ে দিয়েছি আচার করার জন্য যা যা দিতে হয়। এখানে হচ্ছে আমি 5 ফোড়নের গুঁড়াটা দিয়েছি, হালকা একটু মানে রসুন বাটা দিয়েছিলাম, আর আদা রসুন পেস্ট। তারপরে হচ্ছে প্রথমেই তোমরা দেখতে পেয়েছো আমি এখানে সরিষা বাটাটাও দিয়ে নিয়েছি, মানে যা যা লাগে আর কি আচার করতে। আমার মনে হয় আমার প্রিয় আপুরা আমার থেকে অনেক ভালো আচার বানাতে পারে, আমি একদমই পারদর্শী নয় এই কাজগুলোতে। তো
তবুও যতটুকু পারি আলহামদুলিল্লাহ নিজের কাজ হয়ে যায়। তো এদিকে হচ্ছে আমি মুরব্বাটাও দিয়ে নেব। আমি থামগুলা দেখছিলাম আর ভাবছিলাম যে এগুলো তো পেকেই গিয়েছে। আমি কিভাবে বানাবো? দেখা যাক কতটুকু কি হয়। তো আমি একটু তাড়াতাড়ি করতে যেয়ে ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ওই ৫ মিনিটেই নাকি কাল হয়ে গেল জানি না। এদিকে হচ্ছে আমি তোমার কি বলে এটাকে ভিনেগার দিয়ে দিয়েছি পরিমাণ মতো। অনেকটাই দিয়েছি আমার যতটুকু দরকার ছিল। যেহেতু পানি তো আর এড করব না, আচারে তো আর পানি এড করা যায় না। তো ভিনেগার দিয়ে এটাকে আমি বানিয়ে নিব। আর তেলও আমি পর্যাপ্ত দিয়েছিলাম, মানে যেরকম থাকবে আরকি, যতটুকু লাগে পরিমাণ মতো। তো সবকিছু মিলিয়েই তো আমি আচার করছিলাম। আমার হাসব্যান্ড তো আমার বাচ্চাকে খাওয়াচ্ছিল। আর আমার সাথে খুব রাগ হচ্ছিল যে, "এত কাজ তোমাকে কে করতে বলছে? আসার পর থেকে শুধু রান্না করেই পড়ে আছো। এত কাজ করতে হবে না। কালকে বানিও এগুলা।" তো আচারগুলা তো নষ্ট হয়ে যাবে। আমি তাকে বোঝালাম যে, "এখন না বানালে নষ্ট হয়ে যাবে আমগুলো।" আর এদিকে দেখো আমার মুরব্বা কি হবে, মানে এত পানি উঠেছে আম থেকে, যেহেতু এটা পাকা ছিল, মানে আধা পাকা ছিল। তো আমি তো মন খারাপ করছিলাম যে একদম ভেঙে গেল। আমার হাসব্যান্ডকে বলছিলাম। পরে বলতো, "আমি তো আগেই জানতাম এটা ভেঙে যাবে। দেখো হলুদ হয়ে গিয়েছে। মনে হচ্ছে আগুনে দেওয়ার পরে একদম পেকেই গিয়েছে এটা। কোনো ব্যাপার না, তুমি বানাও, আমরাই তো খাবো। সেটা ভেঙে যাক আর আস্ত থাকুক। তুমি তো আর আস্ত খাবে না। ভেঙে ভেঙেই তো খাবে।" তো আমাকে এই সান্ত্বনা দিয়ে দিল আমার হাসব্যান্ড। এদিকে আমার টক মিষ্টি ঝাল আচারটা কিন্তু পারফেক্ট হয়েছে। মানে আমি যেমন চেয়েছিলাম, কিছু গলে যাবে, কিছু ভেঙে যাবে, কিছু আস্ত থাকবে। যেমনটা চেয়েছিলাম তেমনই হয়েছে। যাই হোক, একটা আচার তো মন মতো হয়েছে, এটাই আমার এখন সান্ত্বনা। আর ওটা তো একদম হালুয়া হয়ে গিয়েছে। তো এই তো অনেকটা রাতও হয়ে গিয়েছে, আজকে আর কিছু করব না। তো আমার ভিডিওটাও কিন্তু আমি এখানে শেষ করে দিব। আমার যে সকল মিষ্টি আপুরে এবং ভাইয়ারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আপুরা প্রথমবার ভিজিট করছো আমার চ্যানেলটা, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গে থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।